সবুজপত্র পর্বের একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হালদার গোষ্ঠী। গল্পের নামের মধ্যেই এক অনন্যতা রয়েছে। এমন পদবীর ব্যবহার করে কোনো গল্পের নাম দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় আমরা পাই না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে গল্পের মূল চরিত্র যে সেই বনোয়ারি লালই হালদার গোষ্ঠীর সদস্য হয়েও এক আলাদা পরিচয় বহন করেছে, এবং এই হালদার গোষ্ঠী গল্পের এই বিষয়টাই মূল উপজীব্য। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা হালদার গোষ্ঠী নামক যে রবীন্দ্রনাথের গল্প রয়েছে সেই বিষয়ে খানিক আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। গল্পটি আকারে একটু বড় হলেও বেশ সুপাঠ্য। কিন্তু কি আছে গল্পে? গল্পের শুরুতেই লেখক একটু অন্যরকম ভাবে শুরু করছেন, যেটা রবীন্দ্রনাথের যদিও স্বাভাবিক একটি দৃষ্টিভঙ্গি। সেই গল্পের শুরুতে তিনি বলছেন, এই পরিবারটির মধ্যে কোন রকম গোল বাঁধিবার কোনো সঙ্গত কারণ ছিল না। অবস্থাও সচ্ছল, মানুষগুলিও কেহ মন্দ নয়, কিন্তু তবুও গোল বাঁধিল। এই যে পরিবারের কথা হচ্ছে, সেই পরিবারটি কেমন বা কাদের নিয়ে? পরিবারের কর্তা মনোহর লাল, যার মধ্যে সাবেককালের বড় মানুষের চাল আমরা পাই। নিজের হাত পা দিয়ে কোনো কাজ করা তার সাজে না, তাই তিনি ভৃত্যদের ওপর বড়ই নির্ভর করেন। তাই তার সর্বসময়ের অনুচর রামচরণ ও নীলকণ্ঠ। রামচরণ সম্পর্কে খুব বেশি কথা রবীন্দ্রনাথ খরচ করেননি। জানতে আমরা যেটুকু পাচ্ছি সে অনুযায়ী তিনি তার মালিকের হাতের গুড়গুড়ির নলটা পর্যন্ত পড়ে গেলে তুলে এনে দেন। অর্থাৎ সব সময় তার ছোট খাটো সমস্ত রকম কাজ করবার জন্য এই রামচরণ রয়েছে। অনাবশ্যক কাজেই নাকি তার আনন্দ। আর রইল নীলকণ্ঠ, যে আসলে ভৃত্য কিন্তু আদপে ওই বাড়ির চালক। বাড়ির সমস্ত, বলা যায় মনোহরলালের সমস্ত সম্পত্তির হিসাব, ব্যবসা, এমনকি অর্থ খরচের যা কিছু তার দেখাশোনা করে সে। সত্যি কথা বলতে তার হিসাবের বা ইচ্ছার বাইরে এক পাও এই হালদার বাড়িতে চলা যায় না। তাই হালদার বাড়ির সকলে তাকে খানিক মেনে নিয়েই চলে। তার সঙ্গে সে খানিক বিষয়ী এবং কৃপণও বটে। কোনো কোনো ক্ষেত্রে মালিকের হুকুম পেলেও সে কোনো খাতে খরচা করার দরকার না থাকলে খরচা করে না। আর এটাই হলো সমস্যা। কার সমস্যা? বনোয়ারি লালের। এবার বলি, হালদার বাবু মানে অর্থাৎ আমাদের এই মনোহর লালের দুই ছেলে, বনোয়ারি লাল এবং বংশী লাল। বনোয়ারি লাল হচ্ছে জ্যেষ্ঠ সন্তান। বনোয়ারি লাল নিজের মতো জীবনযাপন করতে চায়। বড় লোকের ছেলে, সমস্ত পয়সা কড়ি সবকিছু আছে, তারও একটা জীবন আছে, তার একজন স্ত্রী রয়েছে। সে সংসারের যে একজন গুরুত্বপূর্ণ অংশ সেটা হয়ে থাকতে চায় এবং দেখাতে চায় কার সামনে? স্ত্রীর সামনে। কিছু একটা করে যেন স্ত্রীর সামনে সে বেশ পৌরস্য অনুভব করে, যার জন্য তার অর্থ দরকার, কিন্তু তা সে পায় না। বাধা তার নিজের বাবা নয়, বরং নীলকণ্ঠ। কারণ নীলকণ্ঠ হলো এই বাড়ির, আমি আগেই বললাম, ভৃত্য। সেখানেই তার সব থেকে বেশি মানে লাগে। তাই নীলকণ্ঠের সঙ্গে যে সমস্যা, সেটা এই গল্পেরও মূল বক্তব্য। এই হালদার গোষ্ঠীতে আরো কয়েকজন সদস্য আছেন। বনোয়ারির ভাই বংশী, তার স্ত্রী কিরণ লেখা, তার মানে বনোয়ারির স্ত্রী কিরণ লেখা। এছাড়া বংশীর ছেলে হরিদাস, যার হরিদাসের প্রসঙ্গ আমরা অনেক পরে পাবো। বংশী বনোয়ারির ভাই হলেও সে কিন্তু বনোয়ারির মতো নয়। সে বনোয়ারি কুস্তি, শিকার, সংস্কৃতি চর্চা এসব ভালোবাসে। বংশী থাকে নিজের লেখাপড়া নিয়ে। বনোয়ারি কলেজের পরীক্ষায় উত্তীর্ণ নয়, বংশী কিন্তু বটে। আর বংশী পিতা হতে পেরেছে, বনোয়ারি তা পারেনি। বনোয়ারির স্নেহ মমতা সম্পন্ন বিরাট হৃদয় ঠিক ওইখানটাতেই খামতি থেকে গেছে। তাতে অবশ্য বনোয়ারি নিজের জন্য যতটা না দুঃখিত, তার চেয়েও বেশি দুঃখিত কিরণ লেখাকে নিয়ে। এখানে একটা কথা বলে রাখি, বনোয়ারির চরিত্রের একটি বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ দেখিয়েছেন। প্রথম দিকেই তিনি বলছেন যে বনোয়ারি সম্পর্কে, ইহারা যেন এক প্রকারের পুরুষ মা, তারা নিজের ছেলেরও নয়, পরের ছেলের। যেন মনে হয় যে বনোয়ারির মধ্যে এক অদম্য স্নেহ মমতা রয়েছে, কিন্তু কোথাও তা প্রকাশ করতে পারে না বলে তার স্ত্রীর ওপর, তার ভাইয়ের ওপর অনাবিল ভাবে
প্রকাশ করবার একটা চেষ্টা এই গোটা গল্পে আমরা দেখতে পাই। কিরণ লেখা, যার আদরের নাম অনু, তাকে বড় স্নেহ করে বনোয়ারি। ভালোবাসার চেয়েও মমতা বড় বেশি তার প্রতি। সে ক্ষুদ্র, সে কোমল, তার এই বোধটি এতটাই বড় ছিল যে তার হৃদয়ের কোনখান জাগালে সে তারই হয়ে উঠবে, ভালোবাসার পাত্রী হয়ে উঠবে, মমতার নয়, সেটা কিন্তু বনোয়ারি বোঝেনি। বংশীকেও সে স্নেহ করেছে, পুরুষ মায়ের মত দাদা হয়ে উঠতে পারেনি। সে এমনই কোমল হয়ে থেকে গেছে, যে কারণে মধু কৈবর্তের ঘটনায় যখন নীলকণ্ঠের সঙ্গে চূড়ান্ত তার বিবাদ বাঁধে, তখন তার কথাকে খানিক অশ্রদ্ধায় অপ্রয়োজনীয় বলে মনে করেছে এই স্নেহের দুটি মানুষই। তাকে কিন্তু হেলা ছেদ্দা করা হয়েছে। কারা করেছে? সে যাদের সব থেকে বেশি ভালোবাসতো সেই তাদের। রবীন্দ্রনাথ এখানে বলছেন, প্রেমের নিবিড়তায় সকলের তো প্রয়োজন নাই। সংসারের ছোট কুনকের মাপের বাঁধা বরাদ্দে অধিকাংশ লোকের বেশ চলিয়া যায়। সেই পরিমিত ব্যবস্থায় বৃহৎ সংসারে কোনো উৎপাত ঘটে না, কিন্তু এক একজনের ইহাতে কুলায় না। তাহারা অজাত পক্ষী শাবকের মতো কেবলমাত্র ডিমের ভিতরকার সংকীর্ণ খাদ্যরসটুকু লইয়া বাঁচে না, তাহারা ডিম ভাঙিয়া বাহির হইয়াছে। নিজের শক্তিতে খাদ্য আহরণের বৃহৎ ক্ষেত্র তাহাদের চাই। বনোয়ারি সেই ক্ষুধা লইয়া জন্মিয়াছে। নিজের প্রেমকে নিজের পৌরুষের দ্বারা সার্থক করিবার জন্য তাহার চিত্ত উৎসুক, কিন্তু যেদিকেই সে ছুটিতে যায় সেদিকেই হালদার গোষ্ঠীর পাকা ভিত নড়িতে গেলেই তাহার মাথা ঠকিয়া যায়। কেন এই প্রসঙ্গ আসছে? আরেকটু আগে এগিয়ে যাই। বংশীকে একদিন বনোয়ারি অত্যন্ত ভালোবাসিত, আজ দেখিল বংশী তাহার কেহ নহে, সে হালদার গোষ্ঠীর। তাহার কিরণ, তাহার ধান্য রূপটি যৌবনারম্ভের পূর্ব হইতে ক্রমে ক্রমে তাহার হৃদয়ের লতা বিতানটিকে জড়াইয়া জড়াইয়া আচ্ছন্ন করিয়া রহিয়াছে। সেও সম্পূর্ণ তাহার নহে, সেও হালদার গোষ্ঠীর। এমন কথা আসে কারণ যখন সবাই বুঝতে পারে যে মধু কৈবর্তের সঙ্গে নীলকণ্ঠের ঝামেলায় জড়িয়ে হালদার গোষ্ঠীর নাম খারাপ করছে এই বনোয়ারি লাল, তখন কিন্তু এই দুটি মানুষই তার থেকে সরে আসে। সেই জন্য এই বনোয়ারির চরিত্রটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে। সঙ্গে হালদার গোষ্ঠীর যে একটি কেবলমাত্র পারিবারিক গল্প নয় বা বনোয়ারিরই গল্প নয়, এক আধুনিক মানুষের আত্মপ্রতিষ্ঠা, ব্যক্তি স্বাধীনতা এবং গোষ্ঠীবদ্ধ সমাজের সঙ্গে ব্যক্তি মানুষের একটা যে সংঘাত সবসময় চলে, সেই বিষয়টা অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ সরাসরি ভাবে না দেখিয়েও দেখাচ্ছেন। গল্পের যে মূল বিষয় আমরা বুঝতে পারছি এই বনোয়ারির প্রসঙ্গ এসেই, যে একটা কিছু নিয়ম, পারিবারিক যে একটা গোষ্ঠীবদ্ধতা, তার বিরুদ্ধে একজন ব্যক্তি মানুষের স্বাধীনতার সংঘর্ষ। বনোয়ারিলাল স্বাধীনভাবে চিন্তা করতে চেয়েছিল, বনোয়ারিলাল নিজে কিছু হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু হালদার গোষ্ঠী তাকে হতে দিল না। সেই কারণে সে আলাদা হয়ে যেতে চাইল। হালদার পরিবার একটি রক্ষণশীল, নিয়মনিষ্ঠ, ঐতিহ্যবাহী পরিবার। সেখানে প্রত্যেক মানুষের পরিচয় ব্যক্তিগত নয়, গোষ্ঠীর সদস্য হিসেবে হওয়া উচিত। বনোয়ারি সেই নিয়ম মানতে পারে না, সে নিজের ইচ্ছে মতো বাঁচতে চায়, তাই পরিবারের সঙ্গে তার সংঘাত হয়। বনোয়ারি রবীন্দ্রনাথের এক রকমের আধুনিক মানুষের প্রতীক আমরা বলতেই পারি, যে বিশ্বাস করে মানুষের ইচ্ছা আছে, নিজের স্বপ্ন আছে, নিজের পরিচয় গড়ে তোলার অধিকার আছে, গোষ্ঠীর পরিচয় নয়। ব্যক্তি হিসেবে বাঁচার আকাঙ্ক্ষাই বনোয়ারির চরিত্রকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এক্ষেত্রে বলতে হয় যে ওই সময়কালটা প্রথম বিশ্বযুদ্ধের, এবং প্রথম বিশ্বযুদ্ধ সেই সময়ে মানুষের মনে এক আধুনিকতার প্রভাব এনেছিল। তাই পুরনো মূল্যবোধ সেই সময় ভেঙে পড়েছিল। গোষ্ঠীর বদলে ব্যক্তিকে মানুষ পরিচয় গুরুত্ব দিতে বেশ উৎসাহী হয়েছিল। স্বাধীন চিন্তা ও আত্মপ্রকাশের মূল্য বেড়েছিল, যেগুলো বনোয়ারির চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অপরদিকে হালদার গোষ্ঠী বা হালদার পরিবার এক পুরনো সমাজ ব্যবস্থার প্রতীক, রক্ষণশীলতার প্রতীক, নিয়মের শাসনের প্রতীক, ব্যক্তি স্বাধীনতা দমনের একটি প্রতীক বলা যেতে পারে। এই গোষ্ঠীর বিরুদ্ধে বনোয়ারির বিদ্রোহ আসলে এক নতুন ধরনের চিন্তার
সূত্রপাতও বটে। বনোয়ারির জীবনে কোনো স্থিরতা নেই। সে মনে করে যে নিরাপদ জীবন মানে পূর্ণ জীবন নয়, তাকে কিছু করতে হবে, মানুষকে কিছু করতে হবে। তাই অর্থ, সম্পদ, সামাজিক সম্মানই কেবল নয়, নিজের সেখানে প্রতিষ্ঠিত হওয়াটা ভীষণভাবে জরুরি বলে মনে করে। কিন্তু এখানে সবাই মিলে তাকে পিছনে টেনে ধরছে আমরা দেখতে পাই। এই গল্পে কিরণ বনোয়ারির স্ত্রী হয়েও তার মানসিক জগৎ কিন্তু বনোয়ারির মতো নয়। সে সংসারমুখী, সংসারের নাম কোথায় ভালো রাখা যায় সেই বিষয়ে সে উৎসাহী, পারিবারিক মূল্যবোধকে বিশ্বাস করে। তাই বনোয়ারির অন্তর্দ্বন্দ্বকে কিরণ বুঝতে পারে না। তাই আমরা শেষে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্বকে বুঝতে পারি। বনোয়ারির সব থেকে বড় সমস্যা হলো সে কখনোই সম্পূর্ণভাবে নিজেকে বা তার পারিবারিক অবস্থাকে মেনে নিতে পারেনি। চেয়েছে যে এই অবস্থার উন্নতি, তার পরিবারের উন্নতি এবং ওই মধু কৈবর্তের সঙ্গে যে একটা একসঙ্গে হয়ে সে যে কিছু অন্যরকম কিছু করতে চেয়েছে, সেটাও কিন্তু পরিবার থেকে বেরিয়ে গিয়ে তার ব্যক্তি স্বাতন্ত্র্যকে রক্ষা করবার জন্যেই। এবং এটা এসেছে প্রথম থেকে হয়তো ওই নীলকণ্ঠের বিরোধিতা করে, নীলকণ্ঠের বিরুদ্ধে আমি যাব, তার কথা মানবো না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে। কিন্তু ভেতরে ভেতরে তার ওই ব্যক্তি স্বাতন্ত্র্য ছিল। এই চরিত্র আরো সম্প্রসারিত হয়েছে হরিদাসের আবর্তে। বনোয়ারির চরিত্র বৈশিষ্ট্য খানিক হলেও পেয়েছে এই ছোট্ট ছেলেটি হরিদাস, যে কিনা বংশীর সন্তান। বলা যায় বনোয়ারিকে মানুষ করেছে হরিদাস। যে খামতি ছিল তার মধ্যে তা ভরাট করেছে হরিদাস। তার ক্ষুদ্র শিশু হৃদয় দিয়ে সে বুঝিয়েছে যে ভালোবাসার আসল, এই যে আবর্তের ঘুরে ঘুরে মরছিল বনোয়ারি, সেখান থেকে সে স্থিতধী হয়েছে। তার ব্যক্তি স্বাতন্ত্রতাকে রক্ষা করতে সামর্থ্য জুগিয়েছে এই হরিদাস। আর তার সঙ্গে সঙ্গে কিরণের হৃদয়ের রহস্যকেও অনাবৃত করেছে বনোয়ারির কাছে। সে তাকে কেবল মমতা করেছে মাত্র, কিন্তু তার জীবনের কোন জায়গার যে খামতি সেটা কিন্তু বনোয়ারি বুঝতে পারেনি। সর্বোপরি যে অর্থ সম্পত্তিকে আসল মনে করেছিল বনোয়ারি, তার জ্যাঠামশাই অর্থাৎ হরিদাসের জ্যাঠামশাই তাও যে ভালোবাসার কাছে তুচ্ছ, সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছে। তাই উপার্জনের দ্বারা জীবন চালনা করতে সেই বোধেই সে ঘর ছেড়ে চাকরি করতে বেরিয়েছে বনোয়ারি। যাওয়ার আগে রবীন্দ্রনাথ বলছেন, কিরণের হাতে সমস্ত রকম কাগজপত্র, যে কাগজগুলি বাড়ির দলিল চুরি করেছিল বনোয়ারি এক সময়, কারণ তার মনে হয়েছিল যে তাকে ঠকানো হচ্ছে এই বাড়ি থেকে, সমস্ত সম্পত্তি এই হরিদাসকে দিয়ে দিয়ে, সেইগুলোই কিরণের হাতে তুলে সে বলছে, এগুলো হরিদাসের বিষয় সম্পত্তির দলিল, যত্ন করিয়া রাখো। কিরণ আশ্চর্য হইয়া কহিল, তুমি কোথা হইতে পাইলে? বনোয়ারি কহিল, আমি চুরি করিয়াছিলাম। তাহার পর হরিদাসকে বুকে টানিয়া কহিল, এই নে বাবা, তোর জ্যাঠামশাইয়ের যে মূল্যবান সম্পত্তিটির প্রতি তোর লোভ ছিল, এই নে, বলিয়া রুমালটি তার হাতে দিল। তাহার পর আর একবার ভালো করিয়া কিরণের দিকে তাকাইয়া দেখিল এই তন্নি তো এখন আর তন্নি নাই, কখন মোটা হইয়াছে সে তাহা লক্ষ্য করে নাই। এতদিন হালদার গোষ্ঠীর বড় বউয়ের উপযুক্ত চেহারা তাহার মধ্যে ভরিয়া উঠিয়াছে। আর কেন, এখন অমর শতকের কবিতাগুলিও বনোয়ারির অন্য সম্পত্তির সঙ্গেই বিসর্জন দেওয়া ভালো। সেই রাত্রে বনোয়ারির আর দেখা নাই। কেবল সে এক ছত্র চিঠি লিখিয়া দিয়া গেছে, চাকরি খুঁজিতে বাহির হইল। বাপের শ্রাদ্ধ পর্যন্ত অপেক্ষা করিল না। দেশ শুদ্ধ লোক তাই লইয়া তাহাকে ধিক ধিক করিতে লাগিল। যে পিতা তার কোনো দায় নেয়নি, জন্যই লোক তাকে দুয়ো দিল। কিন্তু আমরা বুঝলাম যে এই গোটা পরিবারের মধ্যে একমাত্র ওই পিতার প্রতি তার একটু হলেও ক্ষোভ ছিল, এই স্নেহ মমতা ছিল না। এবং গল্পের শেষে আমরা এই জিনিসটাও বুঝলাম যে ভালোবাসাই হলো সব থেকে বড় সম্পত্তি। বনোয়ারিলাল আত্মপ্রতিষ্ঠার জন্য যা যা কিছু করেছে ওই পরিবারে, কোনোটাই ফলস্বরূপ হয়নি, কোনোটাই ঠিক হয়নি, কিন্তু শেষে গিয়ে হরিদাসের ভালোবাসাই তাকে তার পথ বাছিয়ে দিয়েছে। গোষ্ঠী এইভাবেই গড়ে ওঠে, নানা রকমের মানুষ থাকে একইভাবে, আর এই নানা জনের মধ্যে একজন থাকে যে অন্য পথে চলে গোষ্ঠীর সম্প্রসারণ করে। বনোয়ারি কিন্তু তাই নামকরণ বিষয়টা খুব
অন্যরকম। এখানে হালদার গোষ্ঠীর কথা হচ্ছিল, কিন্তু হালদার গোষ্ঠীর থেকে বেরিয়ে এসে বনোয়ারি তার নিজের পথ যে তৈরি করে আলাদা হয়ে গেল তা নয়, এই গোষ্ঠীর সম্প্রসারণ ঘটালো। আশা করি এই ছোট পর্বে আমি হালদার গোষ্ঠী সম্পর্কে কিছু কথা বলতে পারলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।